নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 27শে সেপ্টেম্বর শুক্রবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে 7 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, বিরলতম ঘটনায় বুধবার মৃত্যুদণ্ড দিয়েছে আলিপুরের বিশেষ পক্সো আদালত। আইনে কোনো বাধা না থাকলেও 90% মিডিয়াই জাত ধর্ম বিচার করে কিনা জানা যাচ্ছে না যে সাজাপ্রাপ্ত অপরাধীরও নামধাম গোপন রাখার চেষ্টা করে, যা ধিক্কারযোগ্য বলে আমরা মনে করি। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, দৈনিক বর্তমান পত্রিকার খবরে বলা হয়েছে, আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করার প্রকৃত ঘটনাস্থল কোথায়, পর্দাফাঁসের পথে এবারে সিবিআই। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের অভিষেকের দপ্তর থেকে। বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, গুজরাট সরকারের। রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। স্কুলের উন্নতিকল্পে একরত্তি শিশুর প্রাণবলি, ছাত্র হত্যার নারকীয় ঘটনা সেই যোগীর উত্তরপ্রদেশের হাতরসে। বিজেপি রাজ্যে চরম কুসংস্কার, সন্তানের মঙ্গল কামনায় কোলে নিয়ে ডুব, বিহারে মৃত্যু 37টা শিশু সহ 46 জনের। সম্পর্ক মেরামত করতে ভারতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর। এটা প্রথম দ্বিপাক্ষিক সফর। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ছাত্র বিক্ষোভ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ একটা আন্দোলন। আমেরিকায় দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে স্থল আগ্রাসন চালায় তাহলে আমরা হিজবুল্লাহর পাশে থাকব। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। 7 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, বিরলতম ঘটনায় বুধবার মৃত্যুদণ্ড দিয়েছে আলিপুরের বিশেষ পক্সো আদালত। আইনে কোনো বাধা না থাকলেও 90% মিডিয়াই এখন জাত ধর্ম বিচার করে সাজাপ্রাপ্ত অপরাধীরও নাম, ধাম ইত্যাদি গোপন রাখার চেষ্টা করে, যা ধিক্কারযোগ্য বলে আমরা মনে করি। 2023 সালের 26শে মার্চ 7 বছরের শিশু গিয়েছিল আবর্জনা ফেলতে, তারপর আর বাড়ি ফেরেনি। তাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে উদ্ধার হয় ওই শিশুর রক্তাক্ত দেহ। বুধবার আলিপুরের বিশেষ পক্সো আদালত অভিযুক্ত অলোক কুমার সাহাকে দোষী সাব্যস্ত করে। নজর ছিল বৃহস্পতিবারের সাজা ঘোষণার দিকে। গতকাল বৃহস্পতিবার আলিপুর আদালত ঘটনায় ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। বৃহস্পতিবার আলিপুর বিশেষ পক্সো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য 2023-এর ধর্ষণ এবং খুনের ঘটনাটাকে বিরল থেকে বিরলতম বলে উল্লেখ করেছেন। 24শে জুলাই 2023 থেকে এই মামলার ট্রায়াল শুরু হয়। ঘটনায় 45 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। 26শে মার্চ 2023 মায়ের কথা অনুযায়ী আবর্জনা ফেলতে গিয়েছিল 7 বছরের ওই খুদে, তারপর আর ফেরেনি। শিশু না ফেরায় শুরু হয় খোঁজ। পুলিশে খবর দেয়া হয়, তদন্তে নেমে খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ, তল্লাশি চালানো হয় এলাকায়। শিশুর প্রতিবেশীদের বাড়িতেও তল্লাশি চলে। তারই এক প্রতিবেশীর বাড়িতে সিলিন্ডারের পিছনে উদ্ধার হয় বস্তার মধ্যে এক শিশুর রক্তাক্ত দেহ। ওই নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল হয়েছিল শহর। 2024 সালের 26শে সেপ্টেম্বর অভিযুক্ত অলোক কুমার সাহাকে যৌন নিগ্রহ, ধর্ষণ এবং খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দৈনিক বর্তমান পত্রিকার খবরে বলা হয়েছে, আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করার প্রকৃত ঘটনাস্থল কোথায়,
পর্দাফাঁসের পথে এবার সিবিআই। আরজি করের সেমিনার হলই যে ঘটনাস্থল তা নিয়ে প্রথম থেকেই সংশয়ে ছিল সিবিআই। সেখানে তরুণীর দেহ যেভাবে পরিপাটি করে সাজানো ছিল তার থেকেই সন্দেহের সূত্রপাত। এজেন্সির দাবি, তরুণী চিকিৎসক কোথায় খুন হয়েছেন, অর্থাৎ আসল ঘটনাস্থল ঠিক কোথায় তার খোঁজ তারা পেয়ে গিয়েছে। এক্ষেত্রেও সিবিআইয়ের ভরসা সেই ডিজিটাল নথি। সেগুলোর ফরেনসিক রিপোর্ট এসে গেলেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। যদি তাই হয় সেক্ষেত্রে তদন্ত নতুন দিকে মোড় নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আজ শুক্রবার ধর্ষণ এবং খুন মামলার স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়ার কথা ছিল। আরজিকর খুন এবং ধর্ষণের ঘটনার তদন্তে তথ্য প্রমাণ লোপাট কিভাবে হলো তার উপর ভর করেই সিবিআই তদন্তে এগোতে চাইছে। এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে পারলে খুন এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা যে হয়েছে সেটা প্রমাণ করা সহজ হবে। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে কে বা কারা খুনে জড়িত রয়েছে এবং মূল চক্রী কে, আর কি উদ্দেশ্যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তাও বেরিয়ে আসবে। খুলে যাবে চিকিৎসক খুন ধর্ষণের জট। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের অভিষেকের দপ্তর থেকে। কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেরই এক কর্মী। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই। ওই অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর ফিরহাদ হাকিম জানান এই বিষয়ে তার কাছে কোনো খবর ছিল না, তাকে আগে জানানো যেত বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কালীচরণের সঙ্গে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে তিনি বলেছেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, যা বলার মেয়র ফিরহাদ হাকিম বলবেন। বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা। এবার গুজরাট সরকারের রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ায় সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়েছিল গুজরাট সরকার। গুজরাট সরকারের দায়ের করা পিটিশন খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। চলতি বছরের জানুয়ারি মাসে বিলকিসের ধর্ষকদের জামিন খারিজ করে জেলে ফিরতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ দেওয়ার পাশাপাশি গুজরাট সরকারকেও তীব্র ভৎসনা করেছিল শীর্ষ আদালত। তারপরেই সুপ্রিম কোর্টে ফের পিটিশন দায়ের করেছিল গুজরাট সরকার। সেখানে বলা হয়, বিলকিস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা হয়েছে। এদিন খারিজ হয়ে গিয়েছে গুজরাট সরকারের সেই পিটিশন। বুধবার এই পিটিশন পেশ করা হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। কিন্তু গুজরাট সরকারের আবেদন প্রথমেই খারিজ করে দেন দুজন বিচারপতি। বেঞ্চের তরফে বলা হয়, রিভিউ পিটিশন খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। সবশেষে এটা বলা যায় যে সুপ্রিম নির্দেশে কোনো রকমের ত্রুটি ছিল না, তাই নতুন করে বিবেচনার কোনো প্রয়োজনই নেই। এই রিভিউ পিটিশনের কোনো ভিত্তি নেই বলেই এটা খারিজ করা হলো। স্কুলের উন্নতিকল্পে একরত্তি শিশুর প্রাণবলি, ছাত্র হত্যার নারকীয় ঘটনা আবার যোগীর উত্তরপ্রদেশের হাতরসে। লোকসানে যাচ্ছিল স্কুল, লক্ষ্য উন্নতি, আর সেই লক্ষ্যে কুসংস্কারের বশবর্তী হয়ে নরবলি। প্রাথমিক তদন্তে তেমনটাই মনে করছে পুলিশ। ঘটনাস্থল সেই হাতরস। যোগী রাজ্যের এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নিন্দা, আঁতকে উঠছেন সাধারণ মানুষ। ঘটনা ঘটেছে হাতরাসে। হোস্টেলের এক কর্মী এবং অন্যান্য পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। তারপরেও কর্তৃপক্ষ ওই দেহ নিয়ে দীর্ঘ সময় টালবাহানা চালায় বলে অভিযোগ। শিশুটার পরিবারকে খবর দেয়া হয়েছিল শিশুর অসুস্থতার কথা জানিয়ে। হোস্টেলে পৌঁছে তারা ওই শিশুটাকে প্রথমে খুঁজে পায়নি বলেও অভিযোগ। পরে অভিযুক্তদের গাড়িতেই ছেলের দেহ মেলে। হাতরাস পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুসংস্কারের বশবর্তী হয়ে স্কুলের উন্নতির লক্ষ্যে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে ওই বেসরকারি স্কুলের ডিরেক্টর এবং তার বাবা। সঙ্গে ঘটনায় আরও কয়েকজন জড়িত এবং এখনো পর্যন্ত পুলিশ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। হাতরাসের রাসগাঁও এর ডিএল পাবলিক স্কুলের ঘটনা। ওই স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেল, তার বাবা যশোধন বাঘেল এবং লক্ষণ সিং, বীরপাল সিং ও রামপ্রকাশ সোলাঙ্কি নামের 3 শিক্ষক এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ডাইরেক্টরের বাবা কালাজাদু বিষয়ে চর্চা করে দীর্ঘদিন। স্কুলের উন্নতির লক্ষ্যে এর আগেও অন্যান্য পড়ুয়াদের হত্যার চেষ্টা চলেছিল বলে জানা গিয়েছে। তদন্তে নেমে পুলিশ কালাজাদুতে ব্যবহৃত নানা সামগ্রীর খোঁজ পেয়েছে। বিজেপি রাজ্যে চরম কুসংস্কার। সন্তানের মঙ্গল কামনায় কোলে নিয়ে ডুব,
বিহারে মৃত্যু 37 জন শিশু সহ 46 জনের। সন্তানের মঙ্গল কামনায় তাকে নিয়েই জলে ডুব দিয়ে বিহারে মৃত্যু হয়েছে 46 জনের। মৃতদের মধ্যে শিশু রয়েছে 37 জন। গত বুধবার থেকে সে রাজ্যের 15টা জেলা থেকে মিলেছে এমনই মর্মান্তিক মৃত্যুর খবর। বৃহস্পতিবার বিহার সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, জীবিত পুত্রিকা নামের 3 দিনের এক ধর্মীয় রীতি পালিত হয় বিহারে। সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা ডুব দেন নদীর জলে, আর সেই সময় তাদের কোলে থাকেন সন্তানরাও। আর তা করতে গিয়েই এই মৃত্যুর মিছিল। নিহতদের মধ্যে 4 জন মহিলা রয়েছে বলেও জানানো হয়েছে। গত বছর এই উৎসব পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছিলেন 22 জন। এবার এখনো পর্যন্ত 43 জনের মৃত্যুর খবর মিলেছে। নদীর জলে তলিয়ে গিয়েছেন আরও 3 জন। তাদের দেহ না মিললেও তাদের মৃত বলেই ঘোষণা করেছে বিহার প্রশাসন। তবে নিখোঁজ দেহগুলোর সন্ধানে চলছে তল্লাশি অভিযান। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারকে 4 লক্ষ করে টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। 8টা পরিবার ইতিমধ্যেই সেই টাকা পেয়েও গিয়েছেন বলে জানা যাচ্ছে। সম্পর্ক মেরামত করতে ভারতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মোহাম্মদ মুইজ্জুর এটা প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। অন্য নেতা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করতে পারেন। অক্টোবর মাসে মুইজ্জুর ভারত সফর স্থির হয়েছে। তিনি 7 থেকে 9 অক্টোবর ভারতে থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা 8ই অক্টোবর। ভারতে মুইজ্জুর এটা দ্বিতীয় সফর। 2023 সালের নভেম্বর মাসে মালদ্বীপে ক্ষমতায় এসেছিলেন মোহাম্মদ মুইজ্জু। তিনি চীনপন্থী হিসাবে পরিচিত। মালদ্বীপে নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে ঢালাও প্রচারও করেছিলেন তিনি। ক্ষমতায় আসার পর চীন সফরেও গিয়েছিলেন, কিন্তু ভারতে আসেননি। মোহাম্মদ মুইজ্জু প্রথমবার ভারতে আসেন গত জুন মাসে। প্রধানমন্ত্রী হিসাবে মোদির তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। সেবার দিল্লিতে এসেছিলেন মুইজ্জু, কিন্তু কারো সঙ্গে বৈঠক করেননি। তার অক্টোবরের সফর তাই দুদেশের দ্বিপাক্ষিক সফরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছিল। প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে মুইজ্জুর মন্ত্রীরা অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তারপর ভারতে মালদ্বীপ বয়কটের ডাক ওঠে। মালদ্বীপের শয়ে শয়ে টিকিট বাতিল করে দেন ভারতের পর্যটকরা। মালদ্বীপ পর্যটন নির্ভর দেশ। ভারত থেকে প্রতি বছর বহু মানুষ সেখানে ঘুরতে যান, যার উপর দেশটার অর্থনীতি নির্ভর করে। ভারতে বয়কট মালদ্বীপ রব উঠলে তাই মালদ্বীপের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হয়েছিল। এর মাঝেই মালদ্বীপ থেকে ভারতে সেনা সরিয়ে নিতেও বলেছিলেন মোহাম্মদ মুইজ্জু। পরপর ঘটনাক্রমে দুদেশের সম্পর্কে তিক্ততা দানা বেঁধেছিল। তবে গত কয়েক মাস ধরে সম্পর্কের উন্নতির জন্য চেষ্টা চালাচ্ছে মালদ্বীপ। এর আগে ভারত থেকে ঘুরে গিয়েছেন সে দেশের আরও একজন মন্ত্রী, আর এবার মোহাম্মদ মুইজ্জু নিজে আসছেন দ্বিপাক্ষিক বৈঠক করতে। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ছাত্র বিক্ষোভ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ একটা আন্দোলন। আমেরিকায় দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে আমেরিকা সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনের একটা আলোচনা সভায় যোগ দেন তিনি। ইউনূসের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। বাংলাদেশের পড়ুয়াদের ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ ইউনূস বলেন, তারা তাদের বক্তব্য, ত্যাগ এবং সংকল্পের মাধ্যমে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছেন। আন্দোলনের পরিকল্পনার কথা ব্যাখ্যা করে নোবেলজয়ী বলেছেন, এমনভাবে এটাকে সংগঠিত করা হয়েছিল যাতে কোনো নেতার দিকে অতিরিক্ত নজর না পড়ে কিংবা কোনো একজন নেতাকে গ্রেপ্তার না করা যায়। একই সঙ্গে মোহাম্মদ ইউনূস বলেছেন, হঠাৎ বাংলাদেশের ছাত্র যুবরা একজোট হলো আর বলল অনেক হয়েছে, আর নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সময় বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার মামলা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থাৎ 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই সাক্ষাৎ হয় তাদের। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে
এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে চলাকালীন যে গণহত্যার ঘটনা ঘটেছে সেই সব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় এবং পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত 3 দফার প্রশংসা করেছেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে স্থল আগ্রাসন চালায় তাহলে আমরা হিজবুল্লাহর পাশে থাকব। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি এই ঘোষণা দিয়েছেন। তিনি লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হিজবুল্লাহ যাতে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থন দিতে না পারে সেই লক্ষ্যে এইসব হামলা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেছেন, বর্তমানে লেবাননে যে হামলা চালানো হচ্ছে তার পরিকল্পনা বহু বছর ধরে করে আসছিল ইসরায়েল। তবে হিজবুল্লাহ বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন তিনি। আনসারুল্লাহ নেতা বলেছেন, মানবতার শত্রু ইসরায়েল গাজা ধ্বংস করার একই পদ্ধতি লেবাননে অনুসরণ করছে। তারা লেবাননেও আবাসিক ঘরবাড়িতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে, কিন্তু তা সত্ত্বেও গাজার প্রতি হিজবুল্লাহর সমর্থন দিন দিন শক্তিশালী এবং অধিকতর কার্যকর হয়ে উঠছে। হিজবুল্লাহর ইসরায়েল বিরোধী রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করে আব্দুল মালিক আল হুতি বলেছেন, ঘটনাক্রমে হিজবুল্লাহ এইসব হামলা চালিয়ে লেবাননের জাতীয় স্বার্থ রক্ষা করছে, কারণ ইহুদিবাদী ইসরায়েল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারলে নিশ্চিতভাবে এরপরই লেবাননে আগ্রাসন শুরু করত। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।